আসসালামু আলাইকুম, আমি আবুল মিয়া কাশেম টিভির পক্ষ থেকে সকাল 7টা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। গতরাতে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় লাশ পড়ে থাকতে দেখা গেছে। সদরঘাটের ভাঙ্গারি মোড়ে 7 জন, মোহাম্মদপুর কাঁচাবাজারে 4 জন ও পুরান ঢাকার 4 আসনের এমপি হাজী সিদ্দিকের বাড়ির সামনে একজন। আমরা এই পর্যন্ত যে রিপোর্ট পাইছি, যারা মারা গেছে সবাই শীর্ষ সন্ত্রাসী ছিল। এ ব্যাপারে পুলিশের ভাষ্য হলো, সন্ত্রাসীরা আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে অন্তঃকলহে লিপ্ত হয়। যারা মারা গেছে তাদের মধ্যে অধিকাংশ পুলিশের ক্রসফায়ারের টার্গেট ছিল। বিশেষ করে পুরান ঢাকায় যাকে পাওয়া গেছে সে ছিল শীর্ষ সন্ত্রাসী বিচ্ছু কালাম, যার নামে অসংখ্য হত্যা, চাঁদাবাজি ও জমি দখলের মামলা ছিল। ঢাকা শহরে এক রাতে এতগুলো সন্ত্রাসী মারা গেল, এর পিছনের কাহিনী এখনো আমরা সঠিক জানতে পারিনি। এই ব্যাপারে ডিবি প্রধান বলেছেন, আমরা তদন্ত করতেছি, অচিরেই সবাই জানতে পারবেন। এদিকে সারা দেশে বিরোধী দলের কোনো মিছিল মিটিং আজ দেখা যাচ্ছে না। নাগরিক পার্টির প্রধান তরুকুল ইসলাম বলেছেন, এক রাতে এতগুলো সন্ত্রাসীকে মারা সরকারের একটা নতুন চাল, যাতে করে আমাদের আন্দোলন দমানো যায়। তিনি আরও বলেছেন, এবি পার্টির প্রধান বাহাদুরকে এক সপ্তাহ হলে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকার গুম খুনের রাজনীতি শুরু করে আমাদের আন্দোলন বন্ধ করতে যাচ্ছে। তিনি আরও বলেছেন, পুলিশ মিথ্যা মামলা দিয়ে তাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। এবার চলে যাচ্ছি খেলার সংবাদে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে বাংলার ক্রিকেট এগিয়ে যাবে। গতরাতে হোটেল শেরাটনে জাতীয় দলের প্লেয়ারদেরকে একত্রিত করে তিনি বলেছেন, মাঠে যখন খেলোয়াড়রা হেরে যায় তখন বোর্ড কর্মকর্তারাও হেরে যায়, তাই খেলোয়াড়দের উচিত দৃঢ় প্রত্যয় নিয়ে দেশের বিজয় ছিনিয়ে আনা। এখন চলে যাচ্ছে আবহাওয়ার সংবাদে। সারা দেশে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে দিয়ে বর্ষা চলে এসেছে। বগুড়া শহরে কোনো বৃষ্টি নেই, কিন্তু শেরপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় বন্যার উপদ্রব দেখা যাচ্ছে। এই ছিল সকাল 7টার সংবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কি শুরু হলো শহরের মধ্যে বলেন তো? এক রাতে 12 জনের লাশ পাওয়া গেল, আপনাদের কাছে কি কোনো তথ্য আছে? আমার তো মনে হচ্ছে স্যার, গ্রুপিং এর কারণে এই হত্যাগুলো হচ্ছে। আর যারা মারা গেছে তারা সবাই পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিল। এদেরকে স্যার আমরা বহুদিন ধরে খোঁজ করতেছিলাম। এটা শুধু গ্যাং ওয়ার্ক নয় হারুন সাহেব, পুলিশের কাম অন্যজন করে দিচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। ক্রস ফায়ারের আসামি বিচ্ছু কালামের লাশ হাজী সিদ্দিকের বাড়ির সামনে কেন পাওয়া গেল? এর রহস্য কি বলেন তো? স্যার, আমার মনে হচ্ছে এটা কোনো বড় পরিকল্পনা, কেউ কারো স্বার্থ হাসিলের জন্য এই কাজটা করছে। হাজী সিদ্দিকের বাড়ির সামনে বিচ্ছু কালামের লাশ পাওয়া গেছে, এটা একটা বড় ফাঁদ যা আমরা বুঝতে পারতেছি না। এই রহস্যের জট খুলতে হবে। দেশের এরকম পরিস্থিতিতে 12 জন সন্ত্রাসীকে একসাথে খুন করা হলো, এর পিছনে অবশ্যই কোনো কাহিনী জড়িত আছে যা আমাদের অজানা। আমরা কি হাজী সিদ্দিককে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করব নাকি স্যার? দরকার হলে করবেন। কেন এগুলো হলো, কে করলো, সেটা আমাদের জানতে হবে। তারা যতই সন্ত্রাসী হোক, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার তাদের নেই। জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে কে নেতা কে কর্মী এগুলো দেখার টাইম নাই, আপনারা নিজেদের মতো কাজ করবেন। দেশের এই নেতাদের মধ্যেই যত ঝামেলা, সবগুলো ধরে 3rd ডিগ্রি দিলেই সকল রহস্যের জট খুলে দেবি। নিজেদের স্বার্থে এরা সন্ত্রাসীদের কাজে লাগায়, আবার শেষ করে দেয়। আইন নিজের হাতে যেই তুলে নেক, এদেরকে আমরা গ্রেপ্তার করবই স্যার। সব নেতাকে এক পাল্লায় মাপলে হবে না হারুন সাহেব, প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারবো না। স্যার, আমাদেরকে কাজ করার স্বাধীনতা দেওয়া হোক। কাউকে গ্রেপ্তার করলে কোনো বাচ্চা যাতে ফোন দিয়ে তদবির না করতে পারে। এই স্বাধীনতা তো আগেই দিছি, আপনারাই তো তলে তলে নেতাদের সাথে লিওজো করেন। স্যার, এখন যেহেতু বলে দিলেন, দেখেন আমরা কি করতে পারি। বাইরে তো সাংবাদিক গিজ গিজ করতেছে, বের হলেই ধরবে, তখন আমরা কি বলবো? সাংবাদিকদের সাথে আপনাদের কোনো কথা বলার দরকার নাই, যা বলার আমি বলবো। ঠিক আছে স্যার, তাহলে আমরা উঠলাম। আচ্ছা যান, আর আমাকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট করবেন। ওকে স্যার। সাংবাদিকরাও যা হোসে হারুন সাহেব, কিছু একটা হলে পিছনে পিছনে দৌড় পারে, কি এক অবস্থা। ওদের কামই তো খবরের পিছনে দৌড়ানো, কিছু একটা পাইলেই হাইলাইট করে দিবি। গত রাতে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল, দেখেন আবার থানাত কতগুলো সাংবাদিক যেয়ে বসে আছে। এই চিন্তা তো আমিও করিচ্ছি, কিন্তু টিআইজি স্যার তো সাংবাদিকদের সাথে কথা বলাই না করে দিল। আপনার চাইতে আমার চাপই তো বেশি। এই হাজিরবাগ থানায় আসার পর থেকে একের পর এক খুনোখুনি শুরু হচ্ছে। আপনি আছেন জল্লাতের এরিয়াত, ওই হাজী সিদ্দিক একটা মানুষ হলো? শালা ক্ষমতা পেয়ে কি অরাজকতা শুরু করছে, কত মানুষের জমি জোর করে লিখে নিছে। আমারও তো চাপ নাই, আমি শামসুর এরিয়াতে আছি, যা হয় ওই ট্যাকেল দেয়। আমার তো আবার হাজী সিদ্দিকের জবানবন্দি নিবে যাওয়া লাগবে, না জানি কি ব্যবহারটাই করে আজকে। ডিআইজি স্যার তো স্বাধীনতা দিয়েই দিছে, কোনো নেতাকে পেলার টাইম আছে?
থানার কাছে তো চলে যাচ্ছি, আমাকে নেমে দিয়ে চলে যান, কোনো সমস্যা হলে ফোন দিয়েন। আচ্ছা ঠিক আছে। সারা দেশে হই হই পড়ে গেছে, এক রাতে 12 জন সন্ত্রাসী খতম। নিউজ চ্যানেলগুলো তো পাগলা হয়ে গেছে। হবার দেন, মাঝে মাঝে মিডিয়াকে পাগলা না বানালে হয় না। এটালে কিছুদিন দেশের মধ্যে জল গলা হোক, তারপরে অন্য কাহিনী শুরু করবো। লাশ সেটা ঠিকই গেছো, কিন্তু কালামের লাশ হাজি সিদ্দিকের বাড়ির সামনে ফেলে দিছো, সেটাই তো বুঝলাম না। কৃষক ফালাচ্ছি সেটা বুঝিচ্ছেন না, ওর মনের মধ্যে যে কি ভয় ঢুকে গেছে সেটা উই ভালো জানিচ্ছে। এই হাজি আর কাদের মোল্লা সবকিছুরই নাটের গুরু। বিরোধী দলে উস্কে দিয়ে এতদিন তো এরাই আন্দোলন চালিয়ে নিল, সেটা যখন পারল না তখন শহরের সকল সন্ত্রাসীদের একত্রিত করলো। কি পরিকল্পনা সাজাছিল গুরু, আমি যদি অ্যাকশন না নিলামনি তাহলে আজকে শত শত ছাত্রছাত্রীর লাশ নিউজে দেখতে পেলেননি। সকল নাটের গুরু যেহেতু এরাই, তাহলে একে ছাপ দিচ্ছু কেশক। প্রতিবারই এরা ষড়যন্ত্রের জাল বুনতে থাকবে আর তুই ছিটতে থাকবো, এই নাটক আর কদিন চলবি? আরে সভাপতি তো আমার হাত বাঁধে থসে, কোনো অ্যাকশনে লিবার দেয় না, খালি কয় ধৈর্য ধর। এবার চীন সফর শেষ করে আসুক, নাটকের চ্যাপ্টার ক্লোজ করে দিমু। এক রাতে 12 জন সন্ত্রাসী মারছো, এটা কোনো আইনি ঝামেলা হবি না তো? কি আর হবি, সব তো সন্ত্রাসী ছিল, পুলিশের কাম তো আগেই দিলাম। আল্লাহটাই যেহেতু আমার হাতে, সমস্যা নাই, চাপ সামাল দিতে পারবো। সেটাই করিস, দিন দিন তো শত্রু বেড়ে যাচ্ছে, কখন কোন দিক দিয়ে কি হয় তা তো বলা যায় না। এখন তুই দেশের সংস্কারের নাম, বিভিন্ন জায়গায় যে অনিয়ম হচ্ছে এলে দূর করা লাগবি। হ্যাঁ সেলিম ভাই বলেন। শামসু, কোনটি তুমি? আমি তো বাসায় সেলিম ভাই। কিচ্ছু জানতে পারলাম না, এক রাতে এত কিছু কেমনে কি? ফোনে এত কিছু বলা যাবে না, আপনি পার্টি অফিসে আসেন, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি আসো। ওস্তাদ, রমজানের নাম্বার তো এখনো বন্ধ পাচ্ছি। কোষ কি রে, গত রাত থেকে এখনো বন্ধ? তাহলে আমি গালগুডি। ওটি যে গোলাগুলি হচ্ছে, ওই কি মরে গেছে নাকি? এ কথা কোষ না রে মানিক, রমজান আমার বিশ্বস্ত হাতিয়ার, ওক দিয়ে মেলা কাজ করে লিছি। ওই মরতে পারে না, ওক তো আগেই সিগন্যাল দিছে, হয়তো কোথাও ঘাপটি মারে আছে। তারপরও হাসপাতালের মর্গে খোঁজ লওয়া উচিত, ওই 12 জনের মধ্যে ওই আছে নাকি। মানিক তুই এখনই হাসপাতালের মর্গে যায় খোঁজ লি তো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুই কি এখন উঠপার চাচ্ছ, পার্টি অফিস বিলে যাব? যাবার চাচ্ছি, মেলাগুলো মিটিং আটকে আছে, রাতে দেখা হবিনি। আচ্ছা যা তাহলে। ভাই পুলিশ তো এসে লাশ তুলে নিয়ে গেল, এটা তো দেখি শীর্ষ সন্ত্রাসী বিচ্ছু কালাম আসিল। রাঙ্গারে বিচ্ছু কালামের সাথে 2 দিন আগেই মিটিং করছি, আজকে ওই কাজটা করার কথা ছিল। অক মেরে আমার বাড়ির সামনে ফেলে গেল, কিছু বুঝবার পারছো? যাই মারছে তাই সবকিছু জানা গেছিল, এই জন্যই লাশ আপনি বাড়ির সামনে ফেলে তুলে গেছে। ঠিকই কছু রে, যেই পরিকল্পনা করতেছি সেটাতেই ব্যর্থ হচ্ছি। আজাদের নাম্বার কি এখনো বন্ধ, ফোন ঢুকিচ্ছে না? না ভাই, ওর নাম্বার তো এখনো বন্ধ পাচ্ছি, আমার তো মনে হয় অকও শেষ করে দিছে। সদরঘাটে যে 7 জন মরে গেছে, আমার তো মনে হয় মর্গে খোঁজ নিলে ওটিও লাশ পাওয়া যাবে। হাজি কই তুমি? ভাই আমি তো বাসায়, বলেন। কিসপালে পরিকল্পনা করো মিয়া, সব মেরে তো সাফ করে ফেলালো। ভাই বুঝবার তো পারতেছি না কেমনে কি হলো, এইদিকে কালামের লাশ তো আমার বাড়ির সামনে ফেলে রেখে গেছে। পরিকল্পনা ফ্লাশ হয়ে গেছিল মিয়া, ওই জন্য কালামের লাশ তোমার বাড়ির সামনে থয়ে গেছে, এইটুকু সামান্য জিনিস বুঝো না? হ ভাই সেটাই তো হলো, শেষ রাতে একবারে বাস খেয়ে গেলাম। এই বাস কোবা সামসরি দিছে, না জানি সামনে কোন বিপদের সম্মুখীন হই। বাড়ি সিসি ক্যামেরা কি চেক করছিলা? কারেন্ট আসছিল না তো, এই জন্য চেক করতে পারি না, সকাল থেকে এগুলাই করতেছি। তুমি সিসি ক্যামেরা চেক দিয়ে আমার বাড়ি চলে আসো। ভাই সিসি ক্যামেরা ফুটেজ তো চেক দিলাম, কিন্তু কিছুই তো বুঝা পারলাম না। কিছু বুঝতে পারলু না মানে? একটা কালো গাড়ি এসে লাশটা ফেলে দিয়ে চলে গেল, অন্ধকারে আর কিছুই বোঝা গেল না। আমাদের সাথে বড় গেম খেলা হচ্ছে রে রাঙ্গা। আমি এতদিন আসিলাম না, এদিকে তো দেখেছি মেলা কিছু ঘটে গেছে। আমাদের সাথে এই গেম কারা খেলিচ্ছে ভাই, শুধু একবার নাম কন, কাল্লা নেমে দিয়ে আসিচ্ছি। তোর আর কাল্লা নামান লাগিচ্ছে না, যা গাড়ি বাইর কর, আমি একটু বাইরে যাবো। আচ্ছা যাচ্ছি।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ওসি সাহেব? বসেন। আচ্ছা বসতেছি। তা হারুন সাহেব আমার বাড়িতে কি মনে করে? সকালবেলা একটা লাশ পাওয়া গেছে আপনার বাসার সামনে থেকে, এই বিষয়ে কিছু জিজ্ঞাসাবাদ ছিল। এখানে আমাকে জিজ্ঞাসাবাদ করার কি আছে? আমি কি খুন করে লাশ বাড়ির সামনে ফেলে রাখছি নাকি? না স্যার, আমি সেটার জন্য বলিনি। যেহেতু আপনার বাসার সামনেই লাশ পাওয়া গেছে, সেহেতু আপনি কিছু জানেন কিনা, কাউকে দেখছেন কিনা, এই জন্যই জিজ্ঞাসাবাদ করার জন্য আসছি। আমার বাড়ির সিসি ক্যামেরা চেক দিয়ে দেখছি রাত প্রায় 3টার দিকে একটা কালো গাড়ি এসে লাশটা ফেলে রেখে যায়। অন্ধকারে আর কিছুই দেখা যায় নাই। দরকার হলে আপনি সিসি ক্যামেরা চেক দিতে পারেন। ঠিক আছে, সেটা দেখবনি, কিন্তু এত জায়গা রেখে আপনার বাসার সামনে কেন লাশ ফেলে রেখে গেল? সেটা তো আমি বলতে পারি না। ঢাকা শহরে এতগুলো মার্ডার করে একটা লাশ আমার বাড়ির সামনে ফেলে রেখে গেল, সেটা আপনারা তদন্ত করে বের করেন। আমরা দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করি, আইনের হাত শক্তিশালী হোক সেটা আমরাও চাই। এদেরকে কে মারলো, কেন মারলো সেটা বের করার দায়িত্ব আপনাদের, আমার না। আর কিছু জিজ্ঞাসাবাদ আছে আপনার? না স্যার, আর কিছু নাই। তাহলে আপনি এখন যেতে পারেন, আমার কাজ আছে, বাইরে যাব। কেরে ছেলেবেলে কয়টা গোস করছো? আজকে প্রোগ্রামে লোক কম হলে কিন্তু তোতা ঝাড়ি মারতে পারে। পিছনে 50টা মোটরসাইকেল আর একটা ট্রাক আসিচ্ছে ভাই, মোটামুটি 300-400 লোক হবি, টেনশন নাই। তোতা পার্টি সেক্রেটারি হলে কি হবি, জীবনে আমাদের উপর লোক আনবে পারছে। হ ঠিকই আছে, এই বেসটাই ধরে রাখা লাগবে। সামনে এমপির দ্বারা লোক না থাকলে কি নমিনেশন দিবি? কয়েকদিন পর শামসু এলাকার ঢুকবি, এখন থেকে সেইভাবে প্রস্তুতি নে। শফিক কিন্তু নমিনেশন নেওয়ার জন্য পিছে পিছে ঘুরঘুর করিচ্ছে, জিঙ্কা করেই হোক, অক কিন্তু মাইনাস করাই লাগবে। সমস্যা নাই ভাই, আপনি খালি কবেন কি করা লাগবে, আপনার জন্য জান দিতেও প্রস্তুত। যখন যা করা লাগে কমুনি, তুই খালি এই গরমটা ধরে রাখে আর ছেলেবেলে ঠিক মতো কন্ট্রোল কর। তে ভাই আজকে প্রোগ্রামের খরচ কাঁদ থেকে নেমনি, সভাপতি সাহেব কি টাকা দিবে? পাগলা, সিস্টেম তো বুঝিস না। আমি যখন সভাপতির সাথে থাকবো তখন হুম্মুত করে যায় টাকা চাবো। আমি দেওয়ার জন্য কুচুর মুচুর করতে করতেই সভাপতি দিয়ে দিবিনি। আচ্ছা ঠিক আছে ভাই। গাড়ি আনা জোরে চালা, সবাই মনে হয় এসে গেছে। আজকের এই বিক্ষোভ মিছিল শেষে আলোচনা সবাই উপস্থিত আছেন বগুড়া জেলার সংগ্রামী সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার। আরও উপস্থিত আছেন বগুড়া জেলার সহসভাপতি শফিক চাচা এবং সাংগঠনিক সম্পাদক হাবিব ভাই। আর আমার সামনে উপস্থিত প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদের প্রতি রইল সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতাকর্মী ভাই ও বোনেরা আমার, আপনারা জানেন বিরোধী দল কিছুদিন হলে দেশে যে অরাজকতা শুরু করছে, এটা মানে নেওয়ার মতো না। বিভিন্ন জায়গায় জ্বালাও পড়াও ভাঙচুর করে তারা নিজেদেরকে জনগণের শত্রু হিসেবে প্রমাণ দিচ্ছে। আজকের এই বিক্ষোভ মিছিল ওইসব অন্যায়কারীদের বিরুদ্ধে যারা দেশের ক্ষতি চায়। অযৌক্তিকভাবে জনতা পার্টির পতন চায়। কি দোষ করেছি আমরা, কেন আমাদের ক্ষমতা ছাড়তে হবে? দেশে এত সব উন্নয়ন, আপনাদের কি চোখে পড়তেছে না? জনগণ তো ভালোই আছে, আপনারা কেন বিশৃঙ্খলা তৈরি করতেছেন? কারণ তারা বিদেশি শক্তি দ্বারা পরিচালিত এই দেশে জঙ্গিবাদ কায়েম করার জন্য উঠে পড়ে লাগছে। আপনারা জানেন এই দেশে কখনো জঙ্গিবাদী দলকে আমরা প্রশ্রয় দেব না। আপনারা জেনে রাখেন, এদেরকে দমন করেই আমরা বাড়ি ফিরব। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, এরা যেন কোনো ধরনের মিছিল মিটিং সভা করতে না পারে। দিন শেষে একটাই প্রতিজ্ঞা, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বগুড়া জেলার সভাপতি, আমাদের অভিভাবক তোফাজ্জল হোসেন মাস্টার। সংগ্রামী ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও তো তার সাথে একমত। আমাদের মধ্যে যদি ঐক্যতা বজায় থাকে তাহলে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারবে না। বিরোধী দলের এসব অরাজকতা আমরা কিছুতেই বরদাস্ত করব না। আমাদের অভিভাবক কোপা শামসু আমাদের পাশে আছে। আমাদের প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে দুর্গ গড়ে তুলতে হবে। কোনোভাবে এসব আগুন সন্ত্রাসীরা যাতে মাঠে না দাঁড়াতে পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা সকল নেতাকর্মীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, জনতা পার্টি জনগণের দল, আমরা জনগণের সেবাই করব। জনগণের অশান্তির কারণ হয় এরকম যদি কোনো দল বা গোষ্ঠী কিছু করতে চায় আমরা শক্ত হাতে দমন করব। আর সরকারের এত সব উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছানোর দায়িত্ব আমাদের, এটা মাথায় রাখতে হবে। জনতা পার্টি গরিব ও মেহনতি মানুষের দল, জনতা পার্টি জিন্দাবাদ। আজকের মতন প্রোগ্রাম এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ভাই যে বক্তব্য দিছেন গায়ের লোম তো খারাপ হয়ে গেছে। বড় নেতা হবার গেলে বক্তৃতা দেওয়ার শেখা লাগবে। তে আমি যে এখন চলে যাওয়ার চাচ্ছি, ইউনিয়ন পরিষদের কাম আছে। তুই কিন্তু ইদানিং পার্টি অফিসে সময় খুব কম দিচ্ছ। আচ্ছা যা। আর আগামীকালকে কিন্তু মজনু হত্যা মামলার হাজিরা আছে, কথাটা মাথায় রাখিস। তে আপনি নরেশ উকিলের সাথে কথা কর না, এত ঘন ঘন ডেট পড়ছে কে? শালারা কথা পয়সা খাওয়া লোক তো, টাকা ছাড়া কাম করবে চায় না। টেকা দেওয়া না কমে দিছি তো, এই জন্য ঝামেলাটা হচ্ছে। কাল হাজিরা শেষ করে লম্বা একটা ডেট নেবনি। আচ্ছা ভাই নিয়েননি, তাহলে আমি যাই। আজকের প্রোগ্রাম তো ভালোই হলো, লোকজন তো অনেক আসছিল। লোকজন যা আসছে সব তো হামা করে, তোতা আর শফিক কয়টা আনছে? হাবিব ভাই 200 থেকে 250 লোক আনছি, কম আছে। প্রতিদিন তো একই লোক হবি না। হাবিব তো খালি পোষানোর ধান্দা থাকে, গুনে পারো নাই কত লোক লিয়াচ্ছি। গত কোনো প্রোগ্রামে তো লোকই খুঁজে পাই নাই, আজকেই জানিয়ে যাচ্ছে। এই হাবিব ভাই আর শফিক ভাইয়ের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা পার্টি অফিসে এসে যান, ঝগড়া করেন না। এই দুইজন এক হলেই কুমার টম এন্ড জেরির মতন যুদ্ধ লেগে যায়। আমি কই কি ভাই, এই দুজনকে এক রুমে বন্দি করে রাখি, মিল না হওয়া পর্যন্ত দরজা খুলে দেবো না। ঠিকই কছু তোতা, এরকম করলে একরে নেশার ঠিক হবি। সুযোগ পায় যে নীতির বাক্সত বাড়ি মারলু, আমাদের মধ্যে খালি ঝগড়াই হয়, মিল নাই। এই শফিক ভাই রাগ করেন না তো, দাঁড়ে না থেকে বসেন। না মানে কোমরটা খালি ম্যাচ ম্যাচ করতেছে, বসে থাকলে বেশি হয়, এই জন্য দাঁড়িয়ে আছি। গত রাতে নিউজ দেখছেন ভাই, ঢাকাতে একসাথে 12 জন সন্ত্রাসী মারে ফেলছে, কেটে জানি কি একটা অবস্থা, দেশে যে কি অরাজকতা শুরু হলো। অরাজকতার কি দেখলো, দেশের জঞ্জাল দূর হয়েছে। ভালো মানুষ তো মরেনি, যারা মরছে তারা সন্ত্রাসী আসিল। কেডা আবার বাংলাদেশে সন্ত্রাসী মারার দায়িত্ব নিল? ইন্ডিয়ান সিনেমার কাহিনী দেখিচ্ছি। সবুর করেন, সবই দেখে পারমু। এটার চুলচেরা বিশ্লেষণ না করে কি মিডিয়া ছেড়ে দিবে? এ তোতা উঠে কাজ আছে। আপনারা আবার কোনটি যাবেন? আমাদের জরুরি একটা কাজ পড়ে গেছে, সেটা তো তারও যা লাগবে। গোপনে গোপনে কত যে সিন্ডিকেট করে বেড়াচ্ছেন আল্লাহ ভালো জানে। এই যে হাবিব, তুমি আবার একটা গা জ্বলে না কথা কইলা। না আপনি করে নিয়ে আর পারা যাচ্ছে না। এ তো তা শফিক ভাই নিয়ে কুটি যাবো, যা তো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা গেলাম। চাচা এত আর্জেন্ট কুটি নিয়ে যাচ্ছেন? এবে মনে নাই, উপজেলা চেয়ারম্যানের সাথে বসা লাগবি, সব তো সেটিং করে থুছি আমি। হাই রে লোক বাড়ে, আপনি যত কিছু হয়ে যায় কামাইয়ের লাইন ঠিকই মনে থাকে। থাকবি না বে, এখনই তো সময়, এমপি নাই, তুই পার্টির সেক্রেটারি, কিছু করলে কি ফালাবার পারবি? সুযোগ বুঝে যদি কিছু কামাই করা যায় তাতে ক্ষতি কি? ক্ষমতা আছে কামাই করবে, সিয়ার চলে গেলে কেউ কিন্তু পেলবি না। কথা আপনি ঠিকই করছেন, চলেন যাই। মেম্বরগিরি করে মিছিল মিটিং এর সময় দেওয়া খুব কঠিন হয়ে গেছে। চেয়ারম্যান যেভাবে চাপে রাখছে, কোনো টাকা পয়সাই যে কামাই করে পারছি না। 9 লাখ টাকা খরচ করে মেম্বার হলাম, এখন তো টাকাই তুলে পারবো না। চেয়ারম্যান বারবার ফোন দিয়ে হামাক আসবে করলো, এখন তারই কোনো খোঁজ নাই। কে বাবা, ভিতরে চেয়ারম্যান সাহেব আছে? না মুরব্বী, চেয়ারম্যান এখনো আসে নাই, কোনো দরকারে আসছিলেন হামাক কন? আসছিলাম এক বিচার নিয়ে, তে চেয়ারম্যান সাহেব কখন আসবি? কখন আসবে সেটা তো জানি না, তে কিসের বিচার হামাক কন? আমি 9 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমার বাড়ি গোবিন্দপুর সরকারপাড়া প্রাইমারি স্কুলের পাশে। ও, আপনি সামাত মেম্বার এলাকার লোক, তে কি নিয়ে বিচার হামাক কন তো? বেটা একটাই, ছোটবেলাত মা মরে গেছে, ওর জন্য আজ পর্যন্ত আরেকটা বিয়া করিনি। অনেক কষ্টে মানুষ করছি, লেখাপড়াও শিখেছি, কিছুদিন আগে বিয়াও করাছি। একটাই বেটা দেখে সব জমি জমা লিখে দিছিলাম। এখন ওই বেটা বইয়ের তালেত পরে আমাকে ভরণ পোষণ কিছু দেয় না, আজকে বাড়ির থেকে বের করে দিছে। সামাত মেম্বারের দিয়ে অনেকবার বিচার করাছি, কাজ হয় না, খালি টেকা চায়, ওই জন্য চেয়ারম্যানের কাছে বিচার চাপে রাখছি। চাচা উই হলে একটা বাটপার, টেকা ছাড়া কারোর বিচারেই যায় না, আর যদি যায়ও দুই পকেট থেকে টেকা খায়। চেয়ারম্যান সাহেবের কাছে এসে ভালো করছে, ন্যায্য বিচার পাবেন। তোমার কথা শুনে অনেক ভালো লাগলো বাবা, তে চেয়ারম্যানের কেন ফোন দাও না, কখন আসবি? একটু আগেই কথা হচ্ছে, চেয়ারম্যান সাহেব আসিচ্ছে, আপনি বসেন। কে রে গোল্লা, তোকে তো ফোন দিবার চাচ্ছি, যাই এসে ভালোই করছো। তে হামাক কিসের জন্য ফোন দিবার চাচ্ছিলা, কি দরকার? না মানে আজকে প্রোগ্রামে যাবার পারিনি তো, সেটা কর জন্যে। আয়নাবাজি বাদ দাও, তুমি একটা ফাঁকিবাজ লোক। প্রোগ্রামে যাওনি ঠিক আছে, গতকাল তো পয়েন্টেও যাওনি। ইনকে করে চলতে থাকলে কিন্তু আমি মাস্টার চাচাক দিয়ে পেদানি খাই নেবো। এমনি করলে টেরা ভাই তোমার উপর সেই খেপে আছে। আর কোশ না রে, মন মেজাজ ভালো নাই, তোর ভাবির সাথে বিরহ পর্ব চলিচ্ছে। এই বুড়া বয়সে তোমার নায়ক হওয়ার ভীমরতি ধরছে তাই না?
শোনো, তুমি যদি বালুর পয়েন্টে না যাও তাহলে কিন্তু সিএনজি স্ট্যান্ডের দায়িত্ব দিয়ে দিবে, এটা কিন্তু টেরা ভাই কয়ে দিছে। ওটাই দিবের কয়, রাত করে মিজানের সাথে ডিউটি করে পারবো না, বান্দসেরা এল্লা কথা শুনে না। ওই না তোমার দোষ দিল আর তুমি ওর দোষ দিচ্ছ। হাই রে, আমি কাগরিলে কাজ করি। এত বোঝাবুঝির কিছু নাই, আমি মিটুলের সাথে সিএনজি স্ট্যান্ডেই কাজ করবো। সিএনজি স্ট্যান্ড দিনের বেলা ডিউটি, তাহলে দোকানে কি করবে নি? কে রাব্বি আছে, তোর ভাবি আছে, আমি খালি সন্ধ্যার সময় এসে হিসাব নেবো। যে যুগ জামানা পড়ছে, সাইড কামাই না থাকলে চলবি। ফাইনালি কিছু কোয়ার বাড়িচ্ছি না, আগে টেরা ভাই থেকে শুনি তোমাকে কোটি দিবি। তবে আজকে রাতে কিন্তু তোমার বালুর পয়েন্টে যাওয়া লাগবি, রেডি থাকো। আচ্ছা, যামুনি।